মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর, চোর হটাও, চোর হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। জয় বাংলা, জয় বাংলা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। গাজার হিন্দুদের বাঁচাতে লড়াই করেছিল। আমরাও 100 কোটি হিন্দু বাংলাদেশের 1.5-2 কোটি হিন্দুর জন্য লড়ব। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। করেছে রাষ্ট্রবাদী মুসলিমদের। আপনারা আসুন, আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা आसिम जी, आपसे प्रार्थना है 1 तारीख को मस्जिद खाली कर देना। मस्जिद आज ही खाली होने वाली थी, हमने बोला इनकी ईद मनाने देना, इसलिए ईद की वजह से आज प्रशासन से प्रार्थना की हमने। ठीक है, 1 तारीख को मस्जिद में कोई सामान नहीं होना चाहिए, कुछ नहीं होना चाहिए। जामा मस्जिद का बोर्ड हटा देना, सब हटा देना। ठीक है, ठीक है, कोई दिक्कत परेशानी? दिक्कत तो वही है। नहीं, क्या दिक्कत है बताओ। ये दिक्कत है कि मस्जिद है कागज पत्तर। হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করব, কারণ আমাদের কোনো উপায় নেই। আমাদের পেছনে কোনো হিন্দু সংগঠনের লোকজন নেই। কমসে কম ইসলাম ধর্ম গ্রহণ করলে আমাদের পেছনে কয়েকশো লোক তো আসবে। ভারতকে 24 ঘন্টার সময় দিলেন ইরান। বললেন যে বাংলাদেশের ভিতরে যদি বাংলাদেশ বর্ডারে যদি সাপ এবং কুমির ছেড়ে দেওয়া হয় তাহলে ভারতের প্রত্যেকটা ট্যাঙ্কার জাহাজে হামলা করবে ইরান, বলে দিয়েছে। এখন দাতাবাবুরা বুঝে নাও, বাংলাদেশে তোমরা সাপ ছাড়বা, কুমির ছাড়বা, আর বাংলাদেশের মানুষকে তোমরা কুমির দিয়ে খাওয়াইয়া দিবা, এত সোজা। এই দুটো চাঞ্চল্যকর ঘটনা। প্রথমটি হচ্ছে হাদি হত্যার বিষয়ে ভারত কি ভাবছে এই মুহূর্তে, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্য দেবার পর ভারতের কেন্দ্রীয় সরকারের মতামত কি, সেটি নিয়ে পর্যালোচনা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ভারতের বিজেপি সরকারের মুসলিম মাইনাস নীতির ভয়াবহ বিরল একটা নজির, সেই নজির নিয়েই পর্যালোচনা। হামটি ডামটি শয়তানের দল। বিজেপি কোনো ধর্ম বিশ্বাস করে না, ওদের ধর্ম একটাই, দাঙ্গা করার ধর্ম, মানুষ মারার ধর্ম। লজ্জা করে না? অমিত শাহকে চ্যালেঞ্জ জানাচ্ছি, ক্ষমতা থাকলে এইখানে দাঁড়িয়ে মিটিং করে এই যাদের নাম কেটেছে তাদের সাথে দেখা করে কথা বলুন। আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ফোন করে করে নির্দেশ দেন সবাইকে, মুসলিম দেখলেই মালদায় ভোট কাটো, মুর্শিদাবাদে ভোট কাটো, তিয়াত্তে ভোট কাটো। এমনকি আমার কনস্টিটিউন্সিতেও 1.5খানা ওয়ার্ড আছে, সেখানেও ভোট কেটে দিয়েছে 40,000 ভোট। এদের কি করা উচিত? মানুষের কাছে পায়ে ধরে ক্ষমা চাওয়া উচিত। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। অবৈধ অবৈধ লোকেদের উৎখাত করব। বড় বড় কথা, ভারত বয়কট করব। এই যে দেখো, বিশ্বের জনগণ ভারতে মুসলিম হয়ে জন্ম নেওয়াটাই যেন পাপ। দেখো ভারতের মুসলমানদের উপর কি পরিমাণ অত্যাচার করতেছে বিজেপির নেতারা। এটা কি কোনোদিনও বিচার হবে নাকি? আপনারা যদি মুসলিম করে সন্তান এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। মানুষের নাম কেটে ভোট কেটে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে বাংলা থেকে তাড়িয়ে দেবে? আমি আপনাদের বলে যাই, একটা লোককেও তাড়াতে দেব না। তার আগে বিজেপিকে তাড়াবো, আগে বাংলা থেকে তাড়াবো, তারপরে সব দলকে নিয়ে দিল্লি থেকে তাড়াবো। তার কারণ এরা থাকা মানে দেশের বিনাশ, দেশের সন্ত্রাস। बांग्लादेशी घुसपैठियों को लात मार मार के बांग्लादेशी मुसलमानों को निकालूंगा, बांग्लादेशी मुसलमानों को निकालूंगा। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বেটা নেংটি কি বলছে? বাংলাদেশ তৈরি হয়েছে আমাদের জন্য, আর সেই বাংলাদেশের সাথে যদি আমরা যুদ্ধ করতে যাই তাহলে আমাদের বেশি সময়ের প্রয়োজন নাই, যে আমরা বেশ কয়েকদিন সময় নেব এরকম সময়ের প্রয়োজন নাই, আমাদের কয়েক ঘন্টাই যথেষ্ট। এই কয়েক ঘন্টার মধ্যেই আমরা বুঝিয়ে দেব যে আমরা কি জিনিস। কে বলছে কথা? শুভেন্দু অধিকারী। আমরাও এটাই বলি, তুমি আসো, তোমার দল বল নিয়ে নেংটি পরে ধুতি পরে বাংলাদেশে আসো, দেখি আমাদের সাথে যুদ্ধ করো, তোমাদের কত বড় হ্যাডাম হয়েছে। সবগুলার ধুতি খুলে রেখে দেব, সবগুলার ধুতি খুলে, মাথা তো একটারও কাটা নাই, মাথা কেটে দেবো সবগুলাকেই। কি আজীব ব্যাপার, বাংলাদেশের সাথে যুদ্ধ করবে, তাও আবার মাত্র কয়েক ঘন্টার ব্যাপার তার জন্য। আসলে এই বেটা ক্ষমতায় যাওয়ার পরে ওর মাথা
আমার মনে হয় মাথার সমস্যা হয়ে গেছে, ওর মাথার দিয়ে একটা তার ছিঁড়ে গিয়েছে। দেখেন ওই ব্যক্তির এলাকায় পশ্চিমবঙ্গে আরো এক ব্যক্তি মসজিদের ইমাম সাহেবকে বলছে যে হুজুর আপনি 1 তারিখ থেকে নিয়ে আর মসজিদে আসতে পারবেন না, 1 তারিখের মধ্যে মসজিদের যে সমস্ত মাল সামান আছে সবকিছু বের করে নিয়ে যাবেন, 1 তারিখের পর থেকে মসজিদে আর নামাজ হবে না। এই কথাটা শোনার পরে আপনারা হয়তো ভিডিওতে লক্ষ্য করেছেন, এই কথাটা শোনার পরে ওই ইমাম সাহেব, ওই হুজুর সাহেব স্তব্ধ হয়ে গেলেন, কেমন যেন আসমানটা ভেঙে মাথার উপর পড়লো যে আমি কি শুনলাম এটা, আর এই ব্যক্তি আমাকে কি বললো এটা। আসলে এমনটাই কিন্তু হওয়ার কথা, কেমন যেন আসমানটা মাথার উপর ভেঙে পড়লো। কেন? যে কথাটা তিনি বলেছেন এটা সাধারণ কোনো কথা নয়, বিশাল বড় ভারী একটা কথা, যে 1 তারিখের পর থেকে নিয়ে আর মসজিদে আসবেন না। নিজের ব্যক্তিগত কোনো জায়গা হলে, নিজের ব্যক্তিগত দোকানপাট, ব্যবসা বাণিজ্য, এরকম কিছু একটা হলে সেটা ভিন্ন কথা, হয়তো মারামারি লেগেছে, যে কোনো সমস্যা হয়েছে, একজন এসে একজনকে থ্রেট দিচ্ছে, ভাই আগামীকাল থেকে দোকানে আসতে পারবা না, তাহলে কিন্তু মারবো বা এই করব সেই করব। এটা অন্য একটা বিষয় নিয়ে, পারিবারিক বিষয় বা ব্যক্তিগত বিষয় হলে সেটা ভিন্ন কথা। মসজিদকে নিয়ে এত বড় একটা কথা বলছে এই ব্যক্তি, এটা আসলেই কিন্তু বিশাল বড় ভারী একটা কথা। ওই সময় ওই ব্যক্তির পক্ষে বা ওই সময় তিনি উত্তর দিবেন বা প্রতিবাদ করবেন এরকম শক্তি তার ছিল না। একে তিনি মুরব্বী, দ্বিতীয়ত হয়তোবা তার আশেপাশে ওইরকম কোনো শক্তিশালী লোক ছিল না। তিনি চুপচাপ শুনে গেলেন, হাসি মুখে বরণ করে নিলেন। কিন্তু এই বিষয়টার উপর আমার আল্লাহ তাআলা দেখতেছেন যে তিনি কতটুকু মাজলুমের শিকার, কতটুকু মাজলুম হয়েছে, এখন তার উপর কতটুকু প্রেসার দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, যেখানে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর বিধান, সেটাকেই নিষেধ করছে। আসলে কথায় আছে না, উই পোকার পাখা গজায় মরিবার তরে। এই ব্যক্তি সবে মাত্র কয়েকদিন হলো ক্ষমতায় আসছে, এই ব্যক্তির পাখাটা বেশি বড় হয়ে গিয়েছে। দেখবেন আল্লাহ তাআলা এদেরকে এমন ভাবে পাকড়াও করবেন, এমন ভাবে পাকড়াও করবেন, সারা পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত হয়ে থাকবে। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দেখেন না বাংলাদেশের কি অবস্থা ছিল, শেখ হাসিনা এমন কোন অন্যায় নাই, এমন কোন জুলুম নির্যাতন নাই, মাদ্রাসা, মসজিদ, ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, ইসলামী লেবাসধারী, দাড়ি টুপিওয়ালা, এদেরকে যে পরিমাণ নির্যাতন করেছে, এবং এদের বাহিরেও সাধারণ মানুষকে, আম পাবলিককে যে পরিমাণ নির্যাতন করেছে, নিপীড়ন করেছেন, আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছিলেন কিন্তু ছাড় দেন নাই। কিন্তু সর্বশেষ তাকে এমন ভাবে পালাতে বাধ্য হয়েছে, এমন ভাবে সে পালিয়ে গিয়েছে, সারা পৃথিবীর মানুষ জানে, সারা পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে শেখ হাসিনা এভাবে পালিয়ে গিয়েছিল। এই জন্য এই পৃথিবীতে যারাই যত বড় শক্তিশালী হোক না কেন, যারা ইসলামের বিরুদ্ধে যাবে, কালেমার বিরুদ্ধে যাবে, আল্লাহর বিপক্ষে, আল্লাহর বিরুদ্ধে যাবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাবে, তাদেরকেই আল্লাহ তাআলা এমন ভাবে অপমান অবদস্থ করবেন, এমন ভাবে পাকড়াও করবেন, সারা পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত হয়ে থাকবে। তো আমার মনে হয় এই শুভেন্দু অধিকারী তিনি যেই কাজগুলো করছেন, তিনি যেই জুলুমগুলো করছেন মুসলমানদের উপরে, আল্লাহ তাআলা এনাকে খুব দ্রুতই ধরবেন, পাকড়াও করবেন। দর্শক, এই শুভেন্দু অধিকারী কি করলে ভালো হবে? আপনার মনে কি চাচ্ছে? এই যে মুসলমানদেরকে যেই পরিমাণ নির্যাতন করছে, এর পরিবর্তে শুভেন্দু অধিকারীকে কি শাস্তি দিলে ভালো হয়, বা আপনার মনের ক্ষোভটা কি, আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, তারই সাথে সাথে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে আরো কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে এসেছি। অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার অনুরোধ রইল। তবে তার আগে বলবো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। দর্শক, একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। দুটো চাঞ্চল্যকর ঘটনা। প্রথমটি হচ্ছে হাদি হত্যার বিষয়ে ভারত কি ভাবছে এই মুহূর্তে, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্য দেবার পর ভারতের কেন্দ্রীয় সরকারের মতামত কি, সেটি নিয়ে পর্যালোচনা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ভারতের বিজেপি সরকারের মুসলিম মাইনাস নীতির ভয়াবহ বিরল একটা নজির, সেই নজির নিয়েই পর্যালোচনা। প্রিয় দর্শক, আশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত থাকবেন এবং আপনারা মন্তব্য করবেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি হত্যা প্রসঙ্গে করা মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জনমনে বিভ্রান্তি ও বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করেছেন। পাশাপাশি বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করতে পারে বলেও অভিযোগ করেছেন তিনি। অভিযোগকারীর দাবি, মমতার মন্তব্য প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং দুই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এসব অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা 152, 153, 153A, 191, 192, 196, 151, 352 এবং 353 ধারা সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এসব ধারার মধ্যে রাষ্ট্রের সার্বভৌমত্ব, সম্প্রীতি ও শৃঙ্খলা বিঘ্নিত করার মতো অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি জানান, আগামী 8 জুন আদালত খুললে মমতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও আবেদন তিনি করবেন। আপনারা সবাই জানেন যে এখনো 24 ঘন্টা পেরোয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় একটা চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় 1 মাস পর একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উসমান হাদি হত্যা প্রসঙ্গ উপস্থাপন করেন। তিনি দাবি করেন, বাংলাদেশের আলোচিত ওই হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স গ্রেফতার করেছিল। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বিষয়টি প্রকাশ না করার জন্য অনুরোধ করেছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন। মমতা আরও দাবি করেন যে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মেঘালয় সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন এবং পরে এসটিএফ তাদের আটক করে। তবে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করেননি, যাদের নাম প্রকাশে অমিত শাহ অনুরোধ করেছিলেন না প্রকাশ করতে। সেই অভিযোগের বিষয়ে বিস্তারিত ব্যক্তিবর্গের নাম তিনি বলেননি। তার ভাষ্য, ওই নাম প্রকাশ করা হলে বাংলাদেশে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে দিল্লিতে। ভারতের কূটনৈতিক অঙ্গনে এখন চাপা একটা স্নায়বিক উত্তেজনা চলছে। প্রিয় দর্শক, এইরকম চাঞ্চল্যকর মন্তব্যের পরে কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, অনেক ঘন্টা পেরিয়ে গেছে, তবুও দিল্লির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। আনুষ্ঠানিকভাবে মমতার মন্তব্যের বিরুদ্ধে কোনো বিবৃতিও আসেনি। এরকম প্রেক্ষাপটে তাহলে জনগণ কি মনে করবে, কি ধরে নেবে, বা কোন ধরনের বিবৃতি দিল্লি দেবে, পররাষ্ট্র দপ্তর থেকে কি বলা হবে, কি বলতে গিয়ে আবার নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্রতিক্রিয়া দেখাবেন, বাংলাদেশি বা বিষয়টি কিভাবে নিচ্ছে, এগুলো নিয়ে নানা ধরনের একটা স্নায়বিক চাপ দিল্লিতে এখন বিরাজ করছে। প্রিয় দর্শক, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ বলেছেন যে এখনই এ নিয়ে তিনি মন্তব্য করবেন না, এ বিষয়ে তিনি আরও যাচাই বাছাই করবেন বা বুঝবেন। কিন্তু এই জল যে বহুদূর গড়াবে এবং এটা নিয়ে আরও সমালোচনা, আলোচনা, বিতর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে এটার একটা তীব্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাবো, সেটা কিন্তু নিশ্চিত করেই বলা যাচ্ছে। প্রিয় দর্শক, কি বলবেন এ বিষয়ে নরেন্দ্র মোদী, কি বলবেন অমিত শাহ? অমিত শাহ কি এখন আত্মপক্ষ সমর্থন করে এই ঘটনার পূর্ণাঙ্গ তথ্য সারা বিশ্বকে দেবেন? নরেন্দ্র মোদীর বিজেপি সরকার বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক উষ্ণ করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে, সেই প্রেক্ষাপটে হাদি হত্যার এই ইস্যু নিয়ে কি বলবে? আপনারা জানেন যে হাদি হত্যাকাণ্ডের পর দীর্ঘ নীরবতা অবলম্বন করেছিল দিল্লি। এরপর প্রায় 14 থেকে 15 দিন পর একটি বিবৃতি দেয় যে যদি বাংলাদেশে হাদি হত্যার সঙ্গে সম্পৃক্ত কেউ ভারতে অবস্থান করে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সবার আঙুল এখন আমাদের প্রতিবেশী এই রাষ্ট্রটির উপর, যে তারা কেন এই বিষয়ে পরিষ্কার করছে না। ইতোমধ্যে হাদি হত্যার সঙ্গে সংশ্লিষ্ট গ্রেফতারকৃত ব্যক্তিবর্গকে কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে না?
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে জানিয়েছিল যে এ বিষয়ে ভারতের সঙ্গে কথা হয়েছে, কিন্তু সেই কথার পরিপ্রেক্ষিতে দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি প্রিয় দর্শক। এ কারণেই সাম্প্রতিক সময়ে এই বিষয়টি ব্যাপক আলোচিত, যেমন অন্যদিকে একদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে। আপনারা জানেন যে এই ধরনের আরো দুটি হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক তোপের মুখে পড়েছে ভারত, যেমন গুরুপতবন্ত সিং পান্নুন হত্যা চেষ্টা। আপনারা সবাই জানেন যে খালিস্তানপন্থী শিখ নেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে হত্যার ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগে মার্কিন বিচার বিভাগ ভারতের গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করে। মার্কিন গোয়েন্দাদের মতে তিনি ভারতের ক্যাবিনেট সেক্রেটারিয়েট ও রয়ের হয়ে সিনিয়র ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন এবং সেখান থেকেই পান্নুনকে হত্যার ছক কষা হয়েছিল। আরেকজন ব্যক্তির নাম, তাকেও আপনারা চেনেন, হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড। 2023 সালের জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর খুন হন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের সরকারি এজেন্সির হাত থাকার অভিযোগ তোলেন। পরবর্তীতে কানাডা পুলিশ এই ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে একাধিক ভারতীয় নাগরিককে গ্রেফতার করে। তবে দুটো ঘটনাতেই নিজেদের অপরাধ বা অভিযোগ অস্বীকার করেছে ভারত। তারা বলেছে যে না, তাদের কোনো ব্যক্তিবর্গ এই দুটো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নেই। এখন বাংলাদেশের উসমান হাদি হত্যার পেছনেও ভারতের হাত রয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ এবং বাংলাদেশের অনেক মানুষের মনের মধ্যে যে সন্দেহ, এটি কিন্তু দিনকে দিন ঘনীভূত হচ্ছে। এ বিষয়ে ভারতের সুস্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন। একইভাবে ভারতে অবস্থানরত হাদি হত্যার খুনিদেরকেও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ ভারতের তরফ থেকেই নেওয়া উচিত। নইলে প্রতিবেশী দুই দেশের মধ্যে কূটনৈতিক যে শীতলতা তৈরি হবার আশঙ্কা তৈরি হয়েছে, সেটা কিন্তু সত্য হয়ে যাবে। দেখুন, কানাডা এবং আমেরিকায় দুটো হত্যাকাণ্ডের ঘটনার দায় পড়েছে ভারতের উপর। কানাডা, আমেরিকা, এটা এই দুটো দেশই দূরবর্তী রাষ্ট্র। ভারতের কোনো সীমানা নেই বা সম্পর্ক থাকলেও সরাসরি স্থলভাবে কোনো প্রভাব ফেলার আশঙ্কা নেই। কিন্তু বাংলাদেশের চতুর্দিকে ভারতের বিজেপি পন্থীদের অনেক দৃষ্টিতে তাদের কাছে বাংলাদেশ হচ্ছে বিস্ফোরা। আর আমরা মনে করি বাংলাদেশ হচ্ছে মায়ের পেটে থাকা একটি রাষ্ট্র। ভারতকে যদি আমি মা ধরি, বাংলাদেশ হচ্ছে সেই মায়ের পেটে থাকা সন্তান। তো এই সন্তান যদি পেটে সুস্থ সবল এবং নিরুদ্রব না থাকে, তাহলে তার জন্য ভয়াবহ সমস্যার মুখে পড়তে পারে ভারত। সুতরাং ভারতের ভেতরে একটা উত্থিত ডিনামাইট বলা যায় বাংলাদেশ। যদি বাংলাদেশকে স্থিতিশীল না রাখা হয়, তাহলে ভারত কখনোই স্থিতিশীল থাকতে পারবে না। ওই যে মায়ের পেটে সন্তান থাকার মতো পরিস্থিতি। তো সুতরাং কানাডা এবং আমেরিকায় দুজন খুনের সঙ্গে ভারতের জড়িত থাকার অভিযোগ, আর বাংলাদেশের একজন জনপ্রিয় আন্দোলনকারী বা আগ্রাসন বিরোধী নেতার খুন হওয়ার সঙ্গে দিল্লির সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিন্ন প্রভাব এবং ভয়াবহ কূটনৈতিক ক্ষতি তৈরি করতে পারে। তো সুতরাং এটা নিয়ে এখন দিল্লিতে নানা ধরনের পর্যালোচনা হচ্ছে যে কিভাবে মমতার মন্তব্যের পরে এই বিষয়ে মোকাবেলা করা যায়। সেই বিষয়েও নানা কর্মপদ্ধতি তৈরি করার জন্যে দফায় দফায় বৈঠক করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। যাই হোক, এই বিষয়ে তড়িৎ গতিতে যদি দিল্লি বা বিজেপি সরকারের পররাষ্ট্র দফতর কোনো বিবৃতি না দেয়, তাহলে মমতার ওই বক্তব্যই কিন্তু সত্য বলে ধরে নেওয়া হবে, কারণ নীরবতাই হচ্ছে সম্মতির লক্ষণ। প্রিয় দর্শক, আরেকটি খবর আমাদের সামনে এসেছে। দেখুন, যার ছবি আমি দেখাচ্ছি তাকে আপনারা অনেকেই চিনে থাকবেন, অনেকে নাও চিনতে পারেন। তিনি হচ্ছেন দীনেশ ত্রিবেদী। প্রণয় ভার্মা চলে যাবার পরে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের নতুন দূত তিনি। আপনারা এই খবর নিশ্চয়ই শুনেছেন যে আরিফ খান নামে একজন ব্যক্তিকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে কেন বাতিল করা হলো, কেন তাকে ভারত সরকার নির্বাচিত করলো না, মনোনীত করলো না, এর পেছনে কি কারণ? তার আগে মুসলিমদের মাইনাস করার বিরল একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনা আমি তুলে ধরবো আপনাদের সামনে।
দেখুন, মুসলিমদের মাইনাস করার নীতি আমরা দেখতে পাচ্ছি ভারতে বিজেপি সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর থেকেই। আমরা কিন্তু ভূখণ্ড হিসেবে ভারতের কখনোই বিরোধী নই। আমরা মনে করি ভারতের নির্মাণে বাংলা ভাষাভাষী বাঙালি, মুসলমান এবং হিন্দু উভয়েরই দুর্দান্ত ভূমিকা রয়েছে। একসময় বাংলা ভাষাভাষী বাঙালি, মুসলমান এবং হিন্দুরা দিল্লি শাসনের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল। এর বাইরে গোটা ভারতের সাহিত্য, শিল্প, সংস্কৃতির ক্ষেত্রে দুর্দান্ত এবং প্রধানতম ভূমিকা পালন করেছে বাংলাদেশের হিন্দু এবং মুসলমানরা। এটা অস্বীকার করার জো নেই। এই দক্ষিণ প্রান্তের মানুষরাই ভারতকে নির্মাণ করেছে, লড়াই সংগ্রামে অগ্রগামী হিসেবে থেকেছে, সংকটেও ভূমিকা পালন করেছে। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর সেই সম্প্রীতি ভেঙে দিয়ে একতরফাভাবে উগ্রবাদিত্ব কায়েমের প্রতিরূপ হিসেবে মুসলমানদেরকে মাইনাস করা হচ্ছে, একেবারেই মাইনাস করে দেয়া হচ্ছে বিভিন্ন সরকারি, বেসরকারি গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে। তো দেখুন, কূটনৈতিক ক্ষেত্রে এক অন্যরকম পরিবর্তনের সাক্ষী হতে চলেছে নয়াদিল্লি ৭৮ বছর পর। দুঃখিত, হ্যাঁ, ৭৮ বছর পর ১৯৪৮ সালের পর এই ধরনের ঘটনা ঘটল। ১৯৪৮ টু ২০২৬, ৭৮ বছর পর স্বাধীনতার এই প্রান্তে দাঁড়িয়ে দিল্লিতে এই রকম একটি ঘটনা ঘটল। সেটি কি, যে সৌদি আরবে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন ১৯৯৮ ব্যাচের IFS কর্মকর্তা বিপুল। এতদিন ধরে ভারতের স্বাধীনতার পর থেকে কিন্তু সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে মুসলমানকে নিয়োগ করত ভারতের সরকার, কিন্তু এবারই প্রথম সেই ধারার ব্যত্যয় ঘটেছে। নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্তের ফলে রিয়াদে কোনো প্রবীণ মুসলিম কূটনীতিককে নিয়োগ করার যে ঐতিহ্য এতদিন ধরে ছিল, সেই ঐতিহ্যে ছেদ পড়ল। এবং দেখুন, দ্য ওয়ারের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নতুন নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। স্বাধীনতার পর এতদিন পর্যন্ত সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত এবং জেদ্দায় কনসাল জেনারেল হিসেবে শুধুমাত্র মুসলিম কূটনীতিকদেরই নিয়োগ করার রেওয়াজ ছিল। এর পেছনে কারণ ছিল যে ভারতের বিপুল সংখ্যক মুসলমান সৌদি আরবে হজ ব্রত করতে যান, সুতরাং তাদেরকে দেখভাল করা, দুই দেশের মধ্যে দুতিয়ালি করা, এগুলোর জন্য মুসলিম একজন প্রতিনিধি আবশ্যিক। একইভাবে ভারতের প্রচুর সংখ্যক মুসলমান এবং হিন্দু উভয় সম্প্রদায়েরই ব্যক্তিবর্গ, নাগরিকরা সৌদি আরবে কাজ করেন। তো তাদের স্বার্থ রক্ষার জন্যও একজন মুসলিম প্রতিনিধি থাকলে ভারতের তরফ থেকে দুতিয়ালিটা ভালো হয়। তো সেই ধারার ব্যত্যয় ঘটল প্রিয় দর্শক। এখন আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু একজন ISF কর্মকর্তাকে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে। এর প্রধানতম কি কারণ থাকতে পারে? ক্ষমতাসীন বিজেপি বা নরেন্দ্র মোদী সমর্থিত পর্যাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন মুসলিম কূটনীতিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনিতেই মুসলমানদের সংখ্যা বিজেপিতে কম। বিজেপির মুসলিম বা সংখ্যালঘু ইউনিট রয়েছে, সেই সংখ্যালঘু ইউনিটে অনেক মুসলমান রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মুসলমান আছে, কিন্তু বিজেপির নরেন্দ্র মোদী বা নীতি নির্ধারকরা মুসলমান সেই সব বিজেপির কর্মী বা নেতাদের উপরও আস্থা রাখতে পারছেন না বলেই এখন আস্থাশীল হিসেবে হিন্দুদেরকেই মুসলমানদের স্থলাভিষিক্ত করছেন। এর পেছনে ওই যে সাম্প্রদায়িক নীতি, মুসলিম মাইনাস নীতিই কাজ করছে। আসলে এটা যে আদতে বিজেপি সরকার এবং ভারতের জন্য খুব একটা ভালো হবে না, এবং এটা যে স্পষ্টই মুসলিম বিদ্বেষী নীতির একটা বাস্তবায়ন, সেটা তো আসলে বলার অপেক্ষা রাখছে না। দেখুন, এর আগে যিনি সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত ছিলেন তিনি হচ্ছেন সাবেক পুলিশ কমিশনার আহমেদ জাভেদ। তিনি 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে কাতারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত বিপুল বিদায়ী রাষ্ট্রদূত সুহেল আজাজ খানের স্থলাভিষিক্ত হবেন। সুহেল আজাজ খান নিজেও 1998 ব্যাচের একজন IFS কর্মকর্তা এবং আরবি ভাষায় অত্যন্ত পারদর্শী। তো সুহেল আজাজ খানের পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি যে কাতারে নিযুক্ত
কর্মকর্তা, আইএসএফ এর সাবেক কর্মকর্তা বিপুলকে সেখানে দেওয়া হচ্ছে। কেন? সোহেল আজাজ খানে কি আস্থা রাখা যাচ্ছে না? সোহেল আজাজ খানও তো বিজেপি পন্থী, কিন্তু বিজেপির ওই কথা হচ্ছে যে মুসলমানরা বিজেপি করলেও তারা আসলে দ্বিতীয় শ্রেণীর বিজেপির আদর্শ উদ্দেশ্য তাদের দ্বারা সাধিত হবে না। সুতরাং আমাদের প্রয়োজন এমন একজন কট্টর বা উগ্রবাদী যাকে দিয়ে আমরা আমাদের যথার্থ কূটনীতি এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে পারবো। দেখুন, দুঃখজনক ব্যাপারই বটে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। 54 বছরের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গের রাজ্য সরকারে কোনো মুসলিম মন্ত্রী নেই, মুসলিম প্রতিনিধি নেই। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কথাই বা কি বলবো, ভারত সরকারে এই মুহূর্তে কোনো মুসলিম প্রতিনিধি নেই মন্ত্রিসভায়, কেন্দ্রীয় সরকারে কোনো মুসলিম প্রতিনিধি নেই, সংখ্যালঘু মন্ত্রণালয়েও হিন্দু প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে। বিজেপি যখন প্রথম ক্ষমতায় আসে তখন কিন্তু মন্ত্রিসভায় মুসলমান প্রতিনিধি ছিল, কিন্তু পরবর্তীতে হয়তো তারা উপলব্ধি করেছে যে না, তাদের দ্বারা আমাদের উদ্দেশ্য সাধন করা যাচ্ছে না, সুতরাং মাইনাস করা হয়েছে। আমি যে কথা শুরু করেছিলাম যে আরিফ মোহাম্মদ খান, তাকে বাংলাদেশের ঢাকাস্থ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার কথা ছিল। যদি আরিফ মোহাম্মদ খান নিয়োগ পেতেন তাহলে এই প্রথম বাংলাদেশে কোনো মুসলিম কূটনীতিক দায়িত্ব পেতেন। সেই সম্ভাবনা আসলে স্তব্ধ করে দেওয়া হয়েছে, নাকচ করে দেওয়া হয়েছে। আরিফ মোহাম্মদ খান নিজে জাতীয় কংগ্রেস করতেন, এরপর তিনি সমাজবাদী পার্টি করেছেন, এরপর বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে তিনি কেরালার এবং বিহারের ন্যায়পাল হয়েছেন। এরপরেও কি তার উপর নরেন্দ্র মোদী সরকার আস্থা রাখতে পারলো না? যদি আরিফ মোহাম্মদ খান ঢাকার দূত হয়ে আসতেন তাহলে বাংলাদেশের সঙ্গে মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে ঢাকা এবং দিল্লির একটা নতুন সম্পর্কের সমীকরণ তৈরি হলেও হতে পারত। যাই হোক প্রিয় দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দীনেশ ত্রিবেদী, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা চাই একটা সুন্দর সম্পর্ক, ন্যায্যতার সম্পর্ক। আমাদের উসমান হাদি সেই কথাই বারবার বলে গেছেন। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার যে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আবার বলছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।